ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব মায়া অ্যাঞ্জেলোর লেখা স্টিল আই রাইজ পোম থেকে সমস্ত এক্সারসাইজ বেসড প্রশ্ন উত্তর নিয়ে। ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে এই পোমটি তোমাদের রয়েছে। আশা করি 11-এর সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা অলরেডি তোমাদের আগামী পরীক্ষার উদ্দেশ্যে প্রিপারেশন শুরু করে দিয়েছো। যারা যারা এখনো করনি বা যারা যারা আগামী পরীক্ষার উদ্দেশ্যে এখন প্রস্তুতি শুরু করতে চাও, তারা চাইলে আমাদের এই সমস্ত প্রশ্ন উত্তরের সিরিজগুলো ফলো করে রাখতে পারো। তাহলে আশা করি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ হেল্প হবে। এছাড়াও এই পোমটি আমি লাইন বাই লাইন ইন ডিটেইল এক্সপ্লানেশন সহ ক্লাস করেছি। সেই সমস্ত ক্লাসের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। আশা করছি লাইন বাই লাইন এক্সপ্লানেশনের এবং প্রশ্ন উত্তরের এই সমস্ত পর্বগুলি আগামী পরীক্ষার উদ্দেশ্যে ইংলিশের প্রত্যেকটি টেক্সট কভার করতে এই পোমের সাথে সাথে তোমাদেরকে ভীষণ হেল্প করবে। তাই যারা যারা এই চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ারের পাশাপাশি একটা হাইপও করে দিও। 11 এবং 12-এর প্রত্যেকটা সেমিস্টারের জন্য তোমরা চাইলে আমাদের চ্যানেল থেকে সমস্ত নোটস, ইংলিশ সিলেবাসের প্রত্যেকটি সেমিস্টারের অন্তর্গত ফুল সেট নোটস, ওয়ান লাইনার্স এবং প্রশ্ন উত্তরের পিডিএফ পারচেস করতে পারো। সেজন্য তোমরা চাইলে সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। নোট পারচেসের জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। এছাড়াও ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। তো ফিরে আসছি আজকের আলোচনাতে আমরা স্টিল আই রাইজ থেকে এক্সারসাইজ বেসড যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে প্রত্যেকটির অ্যান্সার আলোচনা করব ইন ডিটেইল। আশা করছি তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে এক্সারসাইজ বেসড এই সমস্ত প্রশ্ন উত্তরের সিরিজগুলো ভীষণ হেল্পফুল হবে। তাই প্রত্যেকটি ক্লাস ভালোভাবে ফলো করবে। কোয়েশ্চেন নাম্বার 1 দেখো, হোয়াট রিফ্লেকশন অফ সোসাইটি ডু উই ফাইন্ড ইন দ্য পোম? 2 মার্কের, কারণ আমরা জানি এসিকিউ 2 মার্কসের এবং লং কোয়েশ্চেন থাকছে 6 মার্কসের। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে এই কবিতাটি সমাজের কোন দিকটাকে প্রতিফলিত করে বা এই কবিতাটাতে সমাজের কোন প্রতিফলনটা পাওয়া যায়? দ্য পোম রিফ্লেক্টস আ সোসাইটি মার্কড বাই রেশিয়াল ডিসক্রিমিনেশন, জেন্ডার অপারেশন অ্যান্ড হিস্টোরিক্যাল ইনজাস্টিস, স্পেশালি এগেনস্ট ব্ল্যাক পিপল অ্যান্ড ব্ল্যাক উইমেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই কবিতায় এমন একটা সমাজের প্রতিফলন দেখা যাচ্ছে যেখানে জাতিগত বৈষম্য, মানে এই যে রেশিয়াল ডিসক্রিমিনেশন, নারী নিপীড়ন এবং ঐতিহাসিক অবিচার, জেন্ডার অপারেশন, নারী নিপীড়ন এবং হিস্টোরিক্যাল ইনজাস্টিস, ঐতিহাসিক অবিচার বিদ্যমান রয়েছে এই সোসাইটি। সমাজের কালো মানুষদের, বিশেষ করে কালো নারীদের কিন্তু অবদমন, অপমান এবং নীরব করে রাখতে চেয়েছে, সেটা আমরা এই কবিতায় দেখতে পাচ্ছি। ইট এক্সপোজেস how society tries to humiliate, silence and suppress the marginalized, yet also shows their resilience, pride and unbreakable spirit in rising above oppression. তাহলে এই কবিতাটা দেখাচ্ছে কিভাবে তারা সমস্ত অত্যাচার সত্ত্বেও কিন্তু তাদের সেই অদম্য আত্মসম্মান, তাদের প্রতিরোধের শক্তি নিয়ে কিন্তু মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। এই যে তাদেরকে হিউমিলিয়েট করা হচ্ছে, তাদের সাইলেন্স এবং সেই সাপ্রেশন থাকা সত্ত্বেও কিন্তু তারা রেজিলেন্স, তাদের সেই উঠে দাঁড়ানোর দৃঢ়তা, গর্ব, আত্ম অভিমান বা আত্মসম্মান এবং আনব্রেকেবল স্পিরিট, সেই অপ্রতিরোধ্য স্পিরিট নিয়ে তারা আবারও কিন্তু মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, সেটাই আমরা এই কবিতায় দেখতে পাবো। তাহলে এই সমাজের প্রতিফলনই পাওয়া যাচ্ছে, যে সমাজে এই ধরনের নিপীড়ন, অত্যাচার হয়, যে সমাজে কালো নারীদের অবদমন, অপমান এবং তাদেরকে সাপ্রেস করিয়ে রাখা হয়, কিন্তু তারা এই সব সত্ত্বেও তাদের মাথা উঁচু করে আত্মসম্মান নিয়ে, প্রতিরোধ শক্তি নিয়ে মাথা উঁচু করে দাঁড়ায়। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, দ্বিতীয় কোয়েশ্চেনে কি বলা হয়েছে দেখো, হু ইজ ইউ অ্যাড্রেসড ইন দ্য পোম? এই কবিতায় ইউ বলে কাকে অ্যাড্রেস করা হয়েছে? হু ইজ আই, এবং আই বলেই বা কাকে অ্যাড্রেস করা হয়েছে? তাহলে এই কবিতায় ইউ রেফার্স টু দ্য অপ্রেসার্স, দ্য রেসিস্ট, পেট্রিয়ার্কাল সোসাইটি, স্লেভ ওনার্স অ্যান্ড দোজ who historically exploited and humiliated black people. ইউ বলতে নির্দেশ করা হয়েছে সেই সব অত্যাচারী শক্তিকে, সেই সব বর্ণবাদী সমাজকে, পুরুষতান্ত্রিক মানসিকতাকে এবং দাসপ্রথার সেই উত্তরাধিকারদেরকে ইউ বলা হয়েছে। আর আই বলতে, আই রিপ্রেজেন্টস মায়া অ্যাঞ্জেলো হারসেলফ। কবি বা লেখিকা মায়া অ্যাঞ্জেলো নিজেকেই কিন্তু আই বলে সম্বোধন করেছেন। অ্যান্ড সিম্বলিক্যালি অল ব্ল্যাক পিপল, স্পেশালি ব্ল্যাক উইমেন হু assert their dignity, identity, strength despite oppression.
তাহলে সমস্ত কালো মানুষকে প্রতীকীভাবে, সিম্বলিক্যালি, প্রতীকী রূপে সমস্ত কালো মানুষকে, বিশেষ করে কালো নারীদেরকে, যারা নিজেদের মর্যাদা এবং পরিচয় প্রতিষ্ঠা করে, তাদেরকে কিন্তু আই বলেছে। আই মানে নিজেকে, আর প্রতীকীভাবে তাদেরকে বলেছে। বোঝা গেছে? মানে নিজেকে বোঝাতে গিয়ে সেই সমস্ত কালো মানুষকে, কালো নারীকে, যারা নিজেদের মর্যাদা এবং পরিচয় প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকেই একত্রিত করে তিনি কিন্তু সিম্বলিক্যালি আই বলেছেন। আর ইউ সেই সমস্ত সমাজতান্ত্রিক, সেই সমস্ত বর্ণবাদী সমাজ, পুরুষতান্ত্রিক মানসিকতা এবং দাস প্রথার উত্তরাধিকারী সেই সমস্ত অত্যাচারী শক্তিকে তিনি ইউ বলে সম্বোধন করেছেন এই পোমে। আশা করি বোঝা গেছে। নেক্সট দেখো, একটা লং কোয়েশ্চেন রয়েছে, হাউ ইজ আইডেন্টিটি প্রেজেন্টেড ইন স্টিল আই রাইজ? কিভাবে এই কবিতাতে বা এই কবিতায় আইডেন্টিটি মানে পরিচয় কিভাবে উপস্থাপিত হয়েছে? তাহলে কিভাবে আইডেন্টিটি উপস্থাপিত হয়েছে মানে পরিচয়? In Still I Rise, identity is presented as strong, assertive, and self-defined. The speaker refuses to accept the identity imposed by a racist and sexist society. Instead, she proudly declares her self-worth, confidence, cultural heritage. Still I Rise কবিতায় পরিচয় উপস্থাপিত হয়েছে দৃঢ়, আত্মবিশ্বাসী এবং আত্মনির্ভরশীল রূপে। কবি সমাজের চাপিয়ে দেওয়া হীন পরিচয়কে প্রত্যাখ্যান করে নিজের আত্মমর্যাদা এবং আত্মপরিচয় নিজেই কিন্তু নির্ধারণ করেছেন। অ্যাঞ্জেলো প্রেজেন্টস আইডেন্টিটি অ্যাজ রুটেড ইন হিস্টোরিক্যাল স্ট্রাগল, রেফারিং টু স্লেভারি অ্যান্ড অ্যানসেস্ট্রাল পেইন, yet transformed into power and pride. The repeated assertion, I Rise, emphasizes survival and self-recognition. The speaker's identity is not broken by oppression, rather it becomes stronger through resistance. এখানে কি দেখানো হয়েছে যে এই কবিতায় দাসত্বের ইতিহাস এবং পূর্বপুরুষদের যন্ত্রণার কথা উঠে এসেছে, এবং সেই যন্ত্রণা রূপান্তরিত হয়েছে কিসে? না শক্তিতে এবং গর্বে। স্টিল আই রাইজ, এই যে বাক্যটা, এটার পুনরাবৃত্তি জীবনের যেন প্রতিটি প্রতিকূলতার বিরুদ্ধে অবিচল একটা আত্মপ্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছে। মানে বারবার ধরে এটা বলার মানে হচ্ছে যেন প্রতিটা প্রতিকূলতা পেরিয়ে যেন আবার যে মানুষের নিজের আত্মপ্রতিষ্ঠা, নিজেকে প্রতিষ্ঠা, প্রতিকূলতা বাধা পেরিয়ে নিজেকে যে প্রতিষ্ঠা, সেটাই যেন দেখাচ্ছে। এখানে সেই যে কালো মানুষের পরিচয়, সেই নারীর পরিচয় এবং মানবিক মর্যাদা একত্রে যেন সবগুলোকে একসাথে উপস্থাপিত করা হয়েছে এবং উদযাপিত করা হয়েছে। ফলে কবিতাটা প্রমাণ করছে যে অত্যাচার কখনো কিন্তু প্রকৃত পরিচয় ধ্বংস করতে পারে না। অত্যাচার চেয়েছিল ধ্বংস করতে, কিন্তু পারে না। শেষমেশ মানুষ সেগুলোকে কাটিয়ে কিন্তু নিজের আত্মপরিচয় বা আত্মপ্রতিষ্ঠা ঘোষণা করে, তাই না? যে অত্যাচার কখনো প্রকৃত পরিচয় ধ্বংস করতে পারে না, বরং তা আরো শক্তিশালী হয়ে ওঠে অত্যাচারের ফলে। কারণ মানুষ নিজে দৃঢ় হয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে যায় এত অত্যাচারের ফলে, ফলে অত্যাচার আরো শক্তিশালী হয়ে ওঠে। ফলে অত্যাচার ধ্বংস করতে পারে না, ফলে অত্যাচার আত্মপরিচয় ধ্বংস করতে পারে না, বরং আত্মপরিচয় আরোই অত্যাচারের ফলে শক্তিশালী এবং দৃঢ় হয়ে ওঠে। এটাই আমরা এই কবিতায় দেখতে পাবো। এই যে বলেছে, দ্য পোম সেলিব্রেটস ব্ল্যাক আইডেন্টিটি, উইমেনহুড অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডিগনিটি, শোয়িং দ্যাট ট্রু আইডেন্টিটি ক্যানট বি ডিস্ট্রয়েড বাই হেট্রেড অর হিউমিলিয়েশন, ইট ইমার্জেস অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট, ফিয়ারলেস অ্যান্ড ট্রায়াম্ফান্ট। যেটা বললাম যে অত্যাচার প্রকৃত পরিচয় শক্তিকে কিন্তু ধ্বংস করতে পারে না, সেটা অত্যাচারের ফলে আরোই কিন্তু শক্তিশালী হয়ে ওঠে। এখানে কালো মানুষদের পরিচয়, নারী পরিচয় এবং মানবিক মর্যাদা একত্রে উদযাপিত হয়েছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এইভাবেই এই কবিতাতে আইডেন্টিটি বা পরিচয় উপস্থাপিত হয়েছে, সেটা আমরা বুঝতে পারছি। বোঝা গেছে আশা করি। নেক্সট দেখো, নেক্সট যে কোয়েশ্চেনটি রয়েছে সেটাও একটা লং কোয়েশ্চেন। অ্যানালাইজ দ্য ভেরিয়াস ইমেজেস ফাউন্ড ইন স্টিল আই রাইজ। স্টিল আই রাইজ এই কবিতাতে যে বিভিন্ন ইমেজারিগুলো তুলে ধরা হয়েছে বা চিত্রকল্পগুলো তুলে ধরা হয়েছে, সেগুলোকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। দেখো, মায়া অ্যাঞ্জেলো ইউজেস পাওয়ারফুল অ্যান্ড সিম্বলিক ইমেজারি টু কনভে রেজিস্ট্যান্স অ্যান্ড কনফিডেন্স। মায়া অ্যাঞ্জেলো এই কবিতায় শক্তিশালী চিত্রকল্প ব্যবহার করে আত্মবিশ্বাস এবং প্রতিবাদের বার্তা দিয়েছেন। প্রথমে আসছে ডাস্ট ইমেজারি। লাইক ডাস্ট আই উইল রাইজ সাজেস্টস সামথিং দ্যাট ক্যান বি সাপ্রেসড, ইট অলওয়েজ রাইজেস আগেইন। তাহলে ডাস্ট ইমেজারি মানে ধূলিকণার চিত্রকল্প। তাহলে এক্ষেত্রে এই যে লাইনটা লাইক ডাস্ট আই উইল রাইজ, এটা কি বোঝাচ্ছে? যে ধুলো যেমন দমন করা যায় না, কবিও তেমনই দমিত হবেন না, তেমনি কবির আত্মাও কিন্তু
দমে যাবে না। এরপরে অয়েল ইমেজারি দেখানো হয়েছে এই লাইনটায়, লাইক আই হ্যাভ গট অয়েল ওয়েলস পাম্পিং ইন মাই লিভিং রুম। এটা কি সিম্বলাইজ করে না, ইট সিম্বলাইজেস ওয়েলথ, কনফিডেন্স অ্যান্ড ইনার রিচনেস, চ্যালেঞ্জিং স্টেরিওটাইপস অফ পোভার্টি। তাহলে এইটা, এই যে তেলের কূপের চিত্র, এটা কি বোঝাচ্ছে? আত্মসম্মান, ঐশ্বর্য, অন্তর্নিহিত শক্তির প্রতীক, এটা বোঝা গেছে। এছাড়াও আমরা অনেক ইমেজারি দেখতে পাই, যেমন মুন অ্যান্ড সান ইমেজারি দ্যাট রিপ্রেজেন্টস ন্যাচারাল সার্টেনিটি অ্যান্ড ইনএভিটেবিলিটি, সাজেস্টিং দ্যাট হার রাইজ ইজ অ্যাজ শিওর অ্যাজ নেচার ইটসেলফ। তাহলে সূর্য এবং চাঁদের চিত্রকল্প কবির উত্থানকে প্রকৃতির মতোই নিশ্চিত এবং অবশ্যম্ভাবী করে তোলে। নেক্সট দেখো ওশান অ্যান্ড টাইডস ইমেজারি। It symbolizes unstoppable force and movement, highlighting collective strength. অপ্রতিরোধ্য শক্তি এবং সংগ্রামের ধারাবাহিকতা প্রকাশ করে এই সমুদ্র এবং ঢেউয়ের এই ইমেজারি। নেক্সট দেখো ব্রোকেন হিস্ট্রি ইমেজারি। ব্রোকেন হিস্ট্রি ইমেজারি কি না, এই যে স্যাকলস, হার্ট, স্লেভারি রিকলস অ্যানসেস্ট্রাল সাফারিং বাট কন্ট্রাস্টস ইট উইথ প্রেজেন্ট ট্রায়াম্ফান্ট। তাহলে এই যে দাসত্ব এবং শিকলের এই চিত্রকল্প অতীতের যন্ত্রণা স্মরণ করালেও কিন্তু বর্তমানের সেই বিজয়কে আরো উজ্জ্বল করে তোলে। তাহলে ধূলিকণার চিত্রকল্পটা বোঝাচ্ছে যে কবির আত্মাকে দমানো যাবে না, তেলেরটা বোঝাচ্ছে আত্মসম্মান, ঐশ্বর্য, অন্তর্নিহিত শক্তি, সূর্যের এবং চাঁদেরটা বোঝাচ্ছে কবির উত্থান প্রকৃতির মতোই নিশ্চিত এবং অবশ্যম্ভাবী, ঢেউয়ের মানে সমুদ্রের চিত্রকল্প অপ্রতিরোধ্য শক্তি এবং সংগ্রামের ধারাবাহিকতা প্রকাশ করছে, এবং দাসত্ব আর শিকল যে দেখানো হয়েছে সেটার দ্বারা বোঝাচ্ছে যে অতীতের যন্ত্রণা থাকলেও বর্তমানের বিজয় কিন্তু আরো উজ্জ্বল। বোঝা গেছে? তো এই সমস্ত ইমেজারি, দিস ইমেজেস টুগেদার রেইনফোর্স দ্য পোমস মেসেজ অফ রেজিলেন্স, প্রাইড, ভিক্টোরিয়াস আইডেন্টিটি। তাহলে এই সমস্ত চিত্রকল্প একসাথে মিলিয়ে কবিতাটা অদম্য আত্মপরিচয় এবং বিজয়ের প্রতীক হয়ে উঠেছে, বা এই কবিতার দ্বারা এই মেসেজগুলো পাওয়া গেছে। অদম্য আত্মপরিচয় এবং বিজয়, এই সমস্ত কিছুর প্রতীক যেন এই সমস্ত ইমেজেসগুলো। আশা করি মায়া অ্যাঞ্জেলোর স্টিল আই রাইস পোমটি থেকে এক্সারসাইজ বেসড এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো সবাইকে বোঝাতে পেরেছি, কারো কোথাও অসুবিধে নেই। তোমরা চাইলে লিখে নিতে পারো, স্ক্রিনশট নিতে পারো, বা ফুল সিলেবাস নোটসের জন্য তোমরা সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্টও করতে পারো। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তীতে স্টিল আই রাইস পোমটি থেকে গুরুত্বপূর্ণ সমস্ত 2 মার্কস বেসড এসএকিউ নিয়ে।